আব্রুর কথায় যেন বজ্রঘাত হলো অহুর ভিতরে। বড় বড় চোখ করে যায় আব্রুর দিকে, আওড়ায়। কিসের ডাক? রাতের নিস্তব্ধতা যেন এক অচেনা শ্বাস ছুঁয়ে যায় চারিদিকে। আব্রুর কণ্ঠে উচ্চারিত সেই শব্দ শুনে অহুর চোখ বিষময়ে বড় হয়ে উঠল। আব্রুর কথায় যেন বজ্রঘাত হলো অহুর ভিতরে। চোখ বড় বড় করে চায় আব্রুর দিকে, আওড়ায়। কিসের ডাক? মায়ের ডাক। আব্রুর কণ্ঠে লুকিয়ে থাকা সংকেত। অহুর মন জুড়ে ধাক্কা দিল। সে জানে না ঠিক কি বলতে চাইছে আব্রু ভাই। আব্রু ভাই এখনো নেশাগ্রস্ত, টলমল করছে তার। এই মুহূর্তে যদি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে যায় তবে পরবর্তীতে আব্রু ভাইয়ের মনে কিছুই থাকবে না, আর সব দায় এসে পড়বে অহুর ঘাড়ে। অহু সিদ্ধান্ত নিল, আর দেরি না, আর দেরি নয়, যেতে হবে এখান থেকে। পা বাড়াতেই ঠিক সেই মুহূর্তে আব্রু হঠাৎ উঠে দাঁড়ালো পালঙ্ক ছেড়ে। শক্তপোক্ত হাতে অহুর হাত চেপে ধরে এক ঝটকায় তাকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। অহু হতবম্ব। কি থেকে কি হয়ে গেল বোঝার আগেই আব্রু ভাইয়ের বলিষ্ঠ বুকের সাথে সে জড়িয়ে পড়েছে। নিষ্ফল চেষ্টা করেও ছুটতে পারছে না, কেবল দেহটা কাঁপছে আতঙ্কে। পরক্ষণেই আব্রু তার হাত থেকে ছাড়িয়ে অহুকে ঘুরিয়ে নিজের বুকের সঙ্গে ঠেসে ধরলো আবার। অহুর দুই হাত পেছনে এনে এক হাতে মুষ্টিবদ্ধ করে আটকে রাখলো, যেন সে পালাতে না পারে একটুও। আব্রুর উষ্ণ নিঃশ্বাস অহুর ঘাড়ে পড়ছে বারংবার। অহুর গালের ছোট ছোট চুল খেলে যাচ্ছে আব্রুর মুখে। নিঃশ্বাস ভারী হয়ে উঠছে অহুর, ঠোঁট জোড়া কাঁপছে, কণ্ঠ থেকে মৃদু শব্দ বেরোচ্ছে। আব্রু ভাইয়া ছেড়ে দিন, আমি চলে যাব, আর কখনো আসবো না। কিন্তু আব্রুর কানে সে কথা যেন পৌঁছালোই না। হঠাৎই অনুভব করলো আব্রুর ঠোঁট ছুঁলো অহুর ঘাড়। গা শিউরে উঠল এক অজানা ভূমিকম্পে। অহু আর কিছু না ভেবে জোরে ঘাড় ঘুরিয়ে আব্রু ভাইয়ের বা হাতে দাঁত বসিয়ে দিল। যন্ত্রণায় আব্রুর বাঁধন কিছুটা আগলা হতেই অহু ধাক্কা দিয়ে সরে যায়। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় অহুর গলায় থাকা ওড়না আব্রুর হাতেই রয়ে গেল। আব্রু বিছানায় লুটিয়ে পড়ে কিছুক্ষণ বকবক করতে লাগলো অজানা অজানা ভাষায়। অহু নিজের রুমে পৌঁছে ঢকঢক করে পানি খেলো। দ্রুত নিঃশ্বাস নিতে নিতে নিজেকে সামলাতে চেষ্টা করলো। আজ তো সত্যি বেঁচে গেছি। ওনা তো আব্রু ভাইয়ার রুমেই পড়ে রইল। তবে অহু দ্বিতীয়বারের মতো সেই রুমে যাবার ভুল আর করল না। প্রতি যাত্রায় সেই রুম থেকে সে শুধুই হারিয়ে ফিরে আসে। অহু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো কিছুক্ষণ। নিস্তব্ধতা আর ঝিঝি পোকার ডাকে কিছুটা প্রশান্তি খুঁজে নিল সে। হঠাৎ গলায় আঙ্গুল ছুঁয়ে মনে পড়ে গেল আব্রুর এই স্থানে রেখেছিল তার গভীর চিহ্ন। আব্রু ভাইকে একটু ব্যথা পেলেন না? এই প্রশ্নে উত্তর মিলল না। গভীর রাত শেষে চোখের পাতায় ভোর নামলো অহুর। পরদিন মহলে এক নিঃশব্দ ঘুমের দিন। সারা রাত পার্টির ক্লান্তিতে সবাই নিথর। দুপুর 12:50। আব্রুর ঘুম ভাঙলো। ধীরে ধীরে উঠে বসতেই নজরে এলো হাতে পেঁচানো এক টুকরো ওড়না। শটান হয়ে দাঁড়িয়ে পড়লো আব্রু। চোখ বড় বড় করে চিনতে চাইলো, এই ওড়না তো কার? এই ওড়নাটা কার? কিছু মনে করতে পারছে না আব্রু। রাতের স্মৃতিগুলো যেন ধোয়ার মতো আছে, আবার নেই। হঠাৎ মনে পড়লো পার্টির রাতে এই ওড়নাটি তো অহুর গলায় ছিল। বুঝতেই আব্রুর বুকের ভিতর কেঁপে উঠল কিছু। তবে কি কাল রাতে অহু এসেছিল আমার রুমে? বাম হাতে হালকা ব্যথা টের পেল আব্রু। চোখ ফেলে দেখলো এক গভীর কামড়ের দাগ। রক্তিম চোখে দেয়ালে ঘুষি মারলো। কি করেছিলাম আমি? কিছু ভুল হয়ে যায়নি তো? নিজেকে ক্ষমা করতে পারবে না ভেবে অস্থির হলো আব্রু। অহুর সঙ্গে কথা বলতেই হবে, কিন্তু কিভাবে? আব্রু ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে চলে গেল। গিয়ে দেখলো তেমন চেঁচামেচি নেই, পরিবেশ শান্ত, হয়তো যে যার মতো ঘুমাচ্ছে। আব্রু এক কাপ কফি খেয়ে মহলের বাহিরে বেরিয়ে গেল বাইক নিয়ে। এদিকে দুপুর 2টার দিকে অহুর ঘুম ভাঙলো। আশপিও নিহার চিৎকার। অহু চোখ মেলে তাকালো, গলা শুকনো। এত ডাকছিস কেন? ঘুমোতে দে। আর কত ঘুমাবি? এবার উঠে পড়, দুপুর হয়ে গেছে তো। আজও ভার্সিটিতে গেলি না, একটু পর কোচিংয়ে যাবি না? কোচিং এর কথা মনে পড়তেই অহুর বুকে ছেদ করে উঠল। ওই দিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় অহুর সাথে ঘটে যাওয়া অঘটন স্মৃতিচারণ হলো। আওড়ালো, আজকেও কোচিংয়ে যাব না। সংক্ষিপ্ত উত্তর দিয়ে সোজা উঠে চলে গেল ফ্রেশ হতে। আব্রু ফিরল সন্ধ্যায়। চারপাশে তাকিয়ে অহুকে দেখলো না মহলের কোথাও। রাত 10টা নাগাদ আব্রু যখন ডাইনিংয়ে এলো খাবার খেতে, দেখলো অহু আগে থেকেই খাচ্ছে মাথা নিচু করে। আব্রু পাশে বসলো,
কয়েকবার তাকালেও ওহু একবারও চোখ তুলল না। লজ্জায় সংকোচে নিজেকে গুটিয়ে রেখেছে ওহু নিজেকে। আব্রুর সন্দেহ আরো গাঢ় হলো। নিশ্চয়ই কিছু ঘটেছিল। খাবার শেষ না হতেই ওহু চলে গেল। আব্রু খেয়ে উঠে রুমে ফিরে গিয়ে ভাবতে লাগলো, কিভাবে কথা বলবে ওহুর সঙ্গে, কিভাবে জানবে কি ঘটেছিল সেই দিন রাতে। হঠাৎ মনে পড়ল, ফেসবুকে তো ওহুর সঙ্গে যোগাযোগ আছে আব্রুর। চট করে ফোন বের করে খুঁজে বের করলো ওহুর প্রোফাইল আইডি আব্রুর। হঠাৎ করেই আব্রুর মস্তিষ্কে জানান দিল, ওহুর সাথে তো তার এখনো ফেসবুকে সংযোগ আছে। একরাশ কৌতূহল নিয়ে আব্রু ঢুকে পড়ল নিজের অ্যাকাউন্টে। কিছুক্ষণ খুঁজে অবশেষে খুঁজে পেল সেই পরিচিত মুখ, ওহুর প্রোফাইল। ছবিটায় সন্ধ্যার আলো ছাটায় ওহু মহলের ছাদে দাঁড়িয়ে, মাথায় ঘোমটা, টানা ওড়নার ঢাকা তার চাঁদের মতো মুখ। মায়াবী সেই ছবিটা দেখে মুহূর্তেই আব্রুর চোখ স্থির হয়ে রইল। ছবির পাশেই দেখা গেল সবুজ বাতির আলো, অর্থাৎ ওহু তখনও অনলাইন। দেরি না করে আব্রু পাঠিয়ে দিল একখানা মেসেজ। ওপাশে ওহু শুয়ে আছে নিজের কক্ষে, কানে হেডফোন, গান চলছিল। ফোন ভাইব্রেট করলো। একটুখানি বিরতি। চোখ পড়তেই দেখে ভেসে উঠেছে এক সুপরিচিত নাম, আবরার খান আব্রু। শ্বাস আটকে গেল ওহুর। বিশ্বাস করতেই পারছে না, সেই মানুষটাই তাকে লিখেছে, যাকে নিয়ে মন ভোলানো এক রাগ, ভয়, ভালো লাগা মিশ্র অনুভূতি কাজ করে ওহুর ভেতরে। আব্রু লিখেছে, কি রে? সরাসরি সোজা সাপটা ওহু জবাব দিল। হুম। একটা ক্ষীণ স্বরের প্রত্যুত্তর, যেন প্রশ্নের ভেতরেই একটা কাঁপুনি। পরক্ষণেই আব্রুর দিক থেকে আর কোনো জবাব আসে না। ওহু মনে মনেই আওড়ায়, অনলাইন তো আছে, তাহলে মেসেজ দেখছে না কেন? হতাশায় ডুবে গিয়ে আবার সেই হারিয়ে যায় নিজের গানে। অনেকক্ষণ পর আবার ভেসে আসে একটা মেসেজ। তুই কালকে আমার রুমে এসেছিলি কেন? প্রশ্নটা যেন তরোয়ার হয়ে বিঁধিয়ে বসে ওহুর মনে। ভয় করছিল যেটা, ঠিক সেটাই ঘটল। হাত কাঁপে ওহুর, কি বলবে বুঝে উঠতে পারছিল না। আব্রুর দ্বিতীয় বার্তা আসে তৎক্ষণাৎ। সত্যিটা বল, কাল রাতে কি করতে এসেছিলি আমার রুমে? ওহু কাপা কাপা আঙ্গুলে লিখল, এমনি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম। কি প্রশ্ন? আপনি কাল আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছিলেন কেন? আব্রু উল্টো প্রশ্ন ছড়ে। আমি কি উত্তর দিয়েছিলাম? কোনো উত্তর দেননি। আব্রু এবার হুঁশিয়ার করে লিখল, চর কিন্তু আরেকটা খাবি। একটা একটা করে বলছিস কেন? সোজা সাপটা বল, কি হয়েছিল? আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। এই বাক্যটা পড়েই থমকে গেল আব্রু। চোখ বন্ধ করে মুহূর্ত খানেক নিঃশ্বাস নিল সে। হাতের মুঠো শক্ত হয়ে উঠল। নিজের আবেগ সামলে কিছুক্ষণ বাদে সে লিখল। তারপর? ওহু কিছুটা রাগে আর লজ্জায় লিখল, আপনার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে কামড়ে দিয়েছিলাম, তারপর দ্রুত চলে আসি। আব্রু এবার প্রশ্ন জুড়ালো, তাহলে তোর ওড়না আমার হাতে ছিল কেন? আপনি আমাকে থামাতে গিয়ে ভুল করে আমার ওড়না ধরে টান দেন। আব্রু এবার যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিল। বুঝেছি। তবে এইভাবে হুট করে আমার রুমে ঢোকা উচিত হয়নি। ওহু এবার চুপচাপ থাকলো না। ও আচ্ছা, তাহলে সবার সামনে চড় মারা কি ঠিক ছিল? আব্রু রাগান্বিত প্রতিক্রিয়া দিয়ে লিখল, কোনো ছাগলকে কখনো দেখছিস রাতে হাত পায়ে ব্যথা পেয়ে তারপর দিন সন্ধ্যায় নাচানাচি করতে? সেই মুহূর্তে ওহুর চোখে যেন সব পরিষ্কার হয়ে যায়। মনে পড়ে যায় সেই দিন সন্ধ্যায় বকাটে ছেলেদের হাত থেকে পালাতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে হাতে পায়ে আঘাত পেয়েছিল সে। সেই ব্যথা নিয়ে পার্টিতে নেচেছিল। আর এটাই আব্রুর রাগের কারণ ছিল। একটা ক্ষীণ হাসি ফুটে ওঠে ওহুর ঠোঁটে। তবে সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। পরক্ষণেই মেসেজ আসে, এত রাতে অনলাইনে কি করিস? 1 মিনিটের মধ্যে অফলাইনে যাবি, ফোন রেখে ঘুমা। গো অফলাইন কুইকলি। ওহু দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দিল পাশে রাখা সাইড টেবিলের উপর। ওদিকে আব্রুর চোখও বুজে আসে। তবুও এক গম্ভীর ঘুমের তার কল্পনার আবছা হয়ে ভেসে ওঠে সেই মুহূর্ত, যখন সে হঠাৎ টান দিয়ে ওহুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছিল। যখন ওহুর শরীর ছটফট করছিল তার শক্ত বাহুর বন্ধনে, যখন ওড়নাটা খুলে পড়ে গিয়ে ওহুর ছোট্ট চুলগুলো ছুঁয়ে যাচ্ছিল আব্রুর বুকে। সবকিছু যেন কোনো নিষিদ্ধ স্মৃতি। যদি আব্রু সেই মুহূর্তে সুস্থ মস্তিষ্কে থাকতো, যদি সেই আবেগে মোড়ানো লহমাটুকু বুক পিঞ্জরে লুকিয়ে রাখতে পারত, তবে কি আজও তা শুধুই কল্পনায় ভেসে বেড়াতো? না,
ঘুমন্ত প্রহরী কোনো উত্তর দিতে পারে না। সজাগ হলেই সেই কল্পনার ছায়াগুলো মিলিয়ে যাবে ভোরের আলোয়। সব স্মৃতি আবছা, কল্পনা, মিছে মোহ প্রতিচ্ছবি, যার অনুভব বাস্তবে করতে পারবে না। আভ্র মিছে মায়া হয়ে কল্পনায় ভাসবে। কি এমন হতো ওই মুহূর্তটুকু যদি আব্রু সুস্থ মস্তিষ্কে অনুভব করত? কি এমন হতো যদি চন্দ্রবালাকে প্রথমবার জড়িয়ে ধরার মুহূর্তটুকু নিজ বক্ষপিঞ্জর অনুভব করতে পারত? অজ্ঞাত প্রশ্নের উত্তর কিভাবে দিবে ঘুমন্ত প্রহরী? সজাগ হলেই কেটে যাবে তার কল্পনার ছায়া। কয়েকটি দিন পেরিয়ে গেছে, সময় তার নিজস্ব নিয়মে গড়িয়ে চলছে। ভোরের আলো তখন মাত্রই পূর্ব দিগন্তে আলোতে করে স্পর্শ করেছে পৃথিবীর কোলে। ঘড়ির কাঁটা ছুঁয়েছে 6টা 30। ওহর নিদ্রা তখন ভাঙার প্রস্তুতিতে। হালকা ভেজা চোখে সে জাগলো। ক্লান্তি মেশানো আর মোড়া ভেঙে ধীরে উঠে এলো পালঙ্ক ছেড়ে। অন্যদিকে ওহুর সকালের হাওয়া গায়ে মেখে হাঁটা হয়নি আজ। আজ সে ঠিক করলো শরীরটাকে একটু মুক্ত হাওয়ার স্পর্শ দেবে। সাথে নিল আশফি, নিয়া আর শিফাকে। চারজনের ছোট্ট একসাথে হাঁটার যাত্রা শুরু হলো। তবে ওহুর পদক্ষেপে ছিল এক প্রকার ভার। হাঁটুর ব্যথা তাকে আগের মতো ছুটতে দিচ্ছে না। ধীর পায়ে গায়ে পড়ে আসা কুয়াশার চাদর ছুঁয়ে তারা ঘুরে এলো মহলের বাহিরের পথঘাট। সেই সময় আব্রু ছিল নিদ্রার গভীরে, কোনো অজানা স্বপ্নের ঘোরে। মর্নিং ওয়ার্ক শেষে সকলে ফিরল খানমহলে। মহলের বাগানে প্রবেশ করতে চোখে পড়ল মানুষের ভিড়। মাটির গায়ে বুলিয়ে রাখা কার্পেট, চেয়ারে বসে কাতরাতে কাতরাতে মানুষ। গুঞ্জন ছড়িয়েছে বাতাসে। জানতে দেরি হলো না, জনাব আজমল খান আব্রুর বাবা আগামী নির্বাচনে অংশ নিতে চলেছেন। সবই রাজনৈতিক ছায়ায় মোড়ানো এক নতুন অধ্যায়ের সূচনা। ওহু সেই দৃশ্য একটু অবাক চোখে দেখে, তারপর ধীর পায়ে ফিরে এলো নিচের কক্ষে। দেহের উপর ওড়নাটা নামিয়ে রাখলো বিছানায়, যেন একটুখানি ভার নেমে গেল। তারপর স্নানের জন্য চলে গেল ওয়াশরুমে। গোসল শেষে ফিরে এসে দেখে নিহার হাতে ওহুর ফোন। এটা ওহুর কাছে নতুন নয়, প্রায়ই নিহা তার ফোন নিয়ে মজা করে, গোপন কিছু খোঁজে। তাই ওহু সেই বিষয়ে অত ভাবেনি, চুপচাপ তোয়ালে নিয়ে চুল মুছছিল। ঠিক তখনই নিস্তব্ধতা ছিঁড়ে উঠে এলো এক চিৎকার। আপু, নিহার কণ্ঠে বিষময় আর উত্তেজনার মিশেল। ওহু চমকে ওঠে, ফোনটা ছিনিয়ে নিল নিহার হাত থেকে। তার চোখ পড়ল স্ক্রিনের ওপর। মুহূর্তেই বুক ধক করে উঠল ওহুর। চোখে বিষময়, মুখে চাপা দম বন্ধ করা চিৎকার। নিহা আর ওহু মুখোমুখি দাঁড়িয়ে। দুজনের চোখে একটাই প্রশ্ন, একটাই ধাক্কা। এটা কিভাবে হলো? নিহা থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো। আব্রু ভাইয়ের সাথে এই ছবি তুমি কখন তুলে আপু? নিহা ও ওহু দুজনেই নিঃশব্দে দাঁড়িয়ে, যেন সময় থমকে গেছে। তাদের দৃষ্টি একে অপরের চোখে। চোখের ভাষায় চলছে এক নীরব যুদ্ধ। বিষময়, সন্দেহ আর একরাশ প্রশ্ন লুকিয়ে আছে সেই চাহনিতে। হঠাৎ নিহার কণ্ঠ ফাটিয়ে দিল নীরবতা। কণ্ঠে অবিশ্বাস মিশে আছে, কৌতূহল আওড়ালো। আব্রু ভাইয়ের সাথে এই ছবি তুমি কখন তুলে আপু? ওহু তখনও নির্বাক। তার চোখ বড় বড় হয়ে উঠেছে, ঠোঁট দুটো শক্ত করে রাখে। মনে হচ্ছে নিজের ভাবনাগুলোকে সামলাতে পারছে না ওহু। সব হিসেব যেন উল্টে গেছে মুহূর্তে। পুনরায় নিহার কণ্ঠস্বর বেজে উঠল। আপু, কিছু বলছো না কেন? নিহার জিজ্ঞাসা আবারও কাঁপিয়ে তোলে ওহুর বক্ষ। ওহু হতমত খেয়ে ধীরে ধীরে মুখ খোলে। সে যেন নিজেকেই বোঝানোর চেষ্টা করছে প্রথমে। না, আসলে এই ছবিগুলো আমি মজা করে তুলেছি, বুঝেছিস নেহা? তুই আবার এই ব্যাপারে কাউকে কিছু বলিস না, কেমন? আচ্ছা আপু, কাউকে বলবো না কিছু, কিন্তু তুমি এই ছবি কিভাবে তুলে? ওহু হেসে ফেলে হাঁক ছুড়ে। ওই যে বললাম, মজা করে। নিহা এবার ব্যঙ্গ করে বলে ওঠে। আব্রু ভাইয়া খালি গায়ে তোমার কাঁধে শুয়ে আছে, এরকম একটা রোমান্টিক ছবিকে তুমি অনেক পিক বলছো? ওহু আতঙ্কে প্রায় ফিস করে হাঁক ছুড়ে। আস্তে বল, আস্তে, তুই তো আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবি একেবারে। নিহা এবার আরেকটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে। আচ্ছা, তো এবার বলো না, কখন তুলেছিলি ছবিগুলো? ফিস করে, যেন আশেপাশে কেউ শুনে না ফেলে। ওহু একটু দম নিয়ে সংলাপ করে। ওই একদিন ডক্টর এসেছিল না আব্রু ভাইয়ার হাত ড্রেসিং করতে, সেদিন তুলেছিলাম ছবিগুলো মজা করে, শুধু মজা করে, আর কোনো ইন্টেনশন ছিল না আমার, স্টিল এখনো নেই।
অহু নিজের নির্দোষিতা প্রমাণে ব্যস্ত হয়ে পড়ে। আমি ছবিগুলো এমনি তুলেছিলাম। এই যে খোলার, এই দেখ এক্ষুনি তোর সামনে ছবিগুলো ডিলিট করে দিচ্ছি। এই বলে অহু ফোন খুলে একে একে সব ছবি মুছে ফেলে, একেবারে ডিলিট ফাইল থেকেও। এই যে ডিলিট করে দিয়েছি, দেখেছিস না? নিহার নিহার ঠোঁটের কোণে এক চক্রান্তময় হাসি ফুটিয়ে বলে। দেখলাম। মুখ বন্ধের জন্য আমি কি পাবো? অহু হতবম্ব হয়ে নিহার দিকে তাকায়, চোখে প্রশ্ন। এতটুকু বাচ্চাটাও আজ ঘুষ দাবি করছে। কি চাস তুই? নিহা জবাব দেয় নির্দ্বিধায়। আপাতত কয়েক বক্স চকলেট চাই, পরবর্তীতে যখন লাগবে তোমাকে জানিয়ে দেব। আজ ভার্সিটি থেকে ফেরার পথে নিয়ে এসো, কেমন? এখন আমি আসি। অহু চুপচাপ তাকিয়ে থাকে নিহার চলে যাওয়ার পানে, পরক্ষণেই ঠোঁট নাড়িয়ে সংলাপ করে বসে। ছবিগুলো রেখে দিয়েছিলাম যেন প্রয়োজনে আব্রকে ব্ল্যাকমেল করতে পারি। এখন দেখছি সেই ছবির জন্য আমাকেই ব্ল্যাকমেল হতে হলো। হতাশ, খুবই হতাশ। অহু কিছু না ভেবেই নিচে নেমে আসে মহলের ভোজনালয়ে। ডাইনিং টেবিলে খান পরিবারের সকলে তখন নীরবে কিংবা ফিসফিসিয়ে কথোপকথনে মগ্ন। মুখে রুচিকর খাদ্য। অহু গিয়ে বসলো সবার মাঝে, তবে তার মন যেন অন্য কোথাও। তার চোখ বারবার ঘুরে যাচ্ছে নিহার দিকে। মেয়েটি বেশ শান্ত ও সৌম্য ভঙ্গিতে খাচ্ছে। অহুর মনে একটু অশান্তি জন্ম নেয়। হয়তো এই মেয়েটির উপর আস্থা রাখা চলে। খাওয়া শেষ করে অহু সোজা নিজের কক্ষে ফিরে গেল। প্রস্তুত হতে হবে বিশ্ববিদ্যালয়ের জন্য। কিছুদিন যাবৎ তার ক্লাস ও কোচিং মিস হয়ে যাচ্ছে, মনটা তাই খানিকটা বেকুল। প্রস্তুত হয়ে সে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় মহলের পার্কিংয়ে। ড্রাইভার আঙ্কেল চলেন। কিন্তু ড্রাইভারের কণ্ঠে এবার ভিন্ন সুর। এখন তো তোমারে নিতে পারবো না মা, ছোট সাহেব নিতে আইব অফিসে। অহুর কপালে ভাঁজ পড়ে, কণ্ঠে বিরক্তি মিশে আসে। মানে কি, প্রতিদিন তো আপনি আমাকে নিয়ে যান, আজ হঠাৎ কেন পরিবর্তন? ড্রাইভার একটু নিরুপায় ভঙ্গিতে আওড়ালো। ওইটা আমি জানি না মা, আমাকে বলা হয়েছে এখন থেকে ছোট সাহেবকেই আগে নিতে আইব। অহু হতাশায় ফিরে গেল মহলের ভিতর। খোঁজ করতে লাগলো কার নির্দেশে এই পরিবর্তন। মা, কাকিয়া। পরক্ষণেই আলিনা খান সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে হাঁক ছুড়ল। কি হয়েছে, এমন চিৎকার করছিস কেন? অহু অভিমানের রেশে বলি ফুটালো। চিৎকার করবো না, ভার্সিটিতে যাবো অথচ গাড়ি নেই। উফ, ড্রাইভার আঙ্কেল বলছে এখন থেকে নাকি আব্র ভাইকে অফিসে নিয়ে যাবেন, তাহলে আমি কিভাবে যাব? প্রত্যুত্তরে আলিনা খান মুচকি হাসলেন। দৈবাত বাক্য ছুড়ে আসলো তার নিকট হতে। এত ব্যাকুল হবার কি আছে? আব্রুর সাথে যাবি, অফিসের পথে তোকে ভার্সিটির সামনে নামিয়ে দিবে। গাড়ির তো অভাব নেই মহলে, কেবল ভরসা করার মতো ড্রাইভারের অভাব। এই সময়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে আব্র বলল, তার শার্টের হাতা গোটাতে গোটাতে। ভরসা করা যায় এমন কেউ নেই বললেই তো চলে। আব্রকে দেখে অহুর গলা শুকিয়ে এলো। নিজের অজান্তেই একটা ঢোক গিলল সে। কিছু বলার আগেই তার মা মুখ খুললেন, যেন আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিলেন কথাগুলো বলার। ঠিকই তো বলেছে আব্র, ওর সাথে তো যেতে পারবি। এখনকার ড্রাইভারদের তো আর ভরসা করা যায় না মা। অহু চোখ কুচকে তাকালো মায়ের দিকে। মনে হচ্ছিল যেন চিৎকার করে বলতে ইচ্ছে করছে তার মনের কথা। ভেতরে জমে থাকা রাগটা ঠেলেই উঠে এলো কর্ণ পর্যন্ত। আমি যেতে চাই না ওনার সাথে। কতটা ভরসাযোগ্য সেটা আমি খুব ভালো করেই জানি। মেজাজ গরম হলেই যেখানে সেখানে থাপ্পড় বসিয়ে দেয়। গাড়িতে যদি কিছু হয় তাহলে হয়তো লাথি মেরে আমাকে ফেলে চলে যাবে। কিন্তু সেই সমস্ত কথা মুখে বলা হয়ে উঠল না, গলার কাছে এসে জমে রইল। যেন এক অদৃশ্য দেয়াল ঠেলে ওঠা কথাগুলোকে থামিয়ে দিল। বাধ্য হয়ে তাকে আব্রুর সাথে গাড়িতে উঠতে হলো। তবে এই গাড়ি তার প্রতিদিনের চেনা গাড়ি নয়। এটি খান ইন্ডাস্ট্রিজের ফ্ল্যাগশিপ BMW M সিরিজ এর ব্ল্যাক এডিশন। বিলাসিতার ছাপ যেন রক্তে মিশে যায় এই গাড়ির গন্ধে। গাড়ির পেছনের সিটে পাশাপাশি বসে আছে তারা দুজন, তবুও ভেতরে যেন অনেকটাই শূন্যতা। একে অপরের দিকে না তাকিয়ে না বলেই বুঝিয়ে দিচ্ছে অনাগ্রহ। অহু জানালার কাজ নামিয়ে বাহিরে দিকে তাকিয়েছিল। হঠাৎ মনে পড়ে গেল সেই দিনটার কথা, যেদিন রাগে ও দুঃখে মিলিয়ে আব্রুর হাতে কামড় দিয়েছিল। ভাবলো কি অবস্থা হয়েছে তার হাতে। ধীরে ধীরে ঘুরে তাকালো আব্রুর দিকে।
আব্রু এখনো বাহিরের দিকে তাকিয়ে, যেন চারপাশে থাকা মানুষের কিছু চাহনি অপেক্ষা করছে। নেভি ব্লু শার্ট, গলায় দুটো বোতাম খোলা, হাত গোটানো, আর বাহু ডোরে ভর করে রাখা কালো ব্লেজার। ওহু আব্রুর বাম হাতটা দেখতে পাচ্ছিল না ঠিকঠাক, তাই একটু ঝুঁকে উকি দিতে লাগলো। হঠাৎ আব্রু তাকে লক্ষ্য করে তাকালো, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি দেখছিস এভাবে? কিছু না। এতটুকু বলেই থামলো। কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে নিল। চোখে মুখে ছিল একরকম ধম্ব ও উদাসীনতা। ওহু ঠোঁট বাঁকিয়ে একটা ছোট্ট ভেংচি কেটে আবার জানালার বাহিরে তাকিয়ে রইল। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার এক পাশে লাগানো পোস্টারে। চোখ বড় বড় হয়ে উঠল, গলা শুকিয়ে এলো, বুকের ভিতর কাঁপুনি ধরল। ওহু দ্রুত গা সোজা করে সিটে বসে পড়ল। এরা তো সেই ছেলেগুলো, সেই বখাটেরা যারা আমাকে সেদিন সন্ধ্যায় রাস্তায় বিরক্ত করেছিল। কিন্তু ওরা তো খুন হয়ে গেছে। কে মারলো ওদের? তাহলে কি কাকা সেদিন পার্টির দিন যে কথাগুলো বলেছিলেন সেটাই সত্যি? মনে মনেই প্রশ্নের পর প্রশ্ন এসে ভিড় করতে থাকলো। বিভ্রান্ত চোখে পাশ ফিরে তাকালো ওহু। চমকে উঠল, কারণ আব্র তখন তার দিকেই তাকিয়ে আছে। যেন আগুনের মতো জ্বলছিল আব্র চক্ষুদ্বয়। কঠিন, তীক্ষ্ণ ও রহস্যময় সেই চোখ দুটো দেখে ওহু শ্বাস বন্ধ হয়ে এলো প্রায়। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কাপা কাপা গলায় বলল, আব্রু ভাইয়া, ওরা তো সেই ছেলেরা, তাই না? কে মারলো ওদের? তারপর একটা দমবন্ধ ঢুক গেলে চুপ করে গেল। আব্র তখন ধীরে মাথা ঘুরিয়ে ঠান্ডা কণ্ঠে আওড়ায়। আমি? শব্দটা শুনে অবাক হয়ে উঠে ওহু। বিস্ময়ে চোখ বড় হয়ে যায়। মানে কি বললেন? মানে আমি কিভাবে জানবো কে মেরেছে তাদের? আব্রুর চোখে মুখে অদ্ভুত একটা গম্ভীর্য, যেন অনেক কিছু জানে সে, তবুও কিছু বলবে না। কিন্তু আপনি তো একটু আগে। আমি কি আর একটা কথা বললে এখনই গাড়ি থেকে নামিয়ে রেখে চলে যাব। ওহুর মুখে বিরক্তি খেলে যায়। কিছু বলার ইচ্ছে হলেও সংবরণ করে নেয় নিজেকে। চুপচাপ গাড়ির জানালার পাশে বসে থাকে। এমন লোক কখন কি করে ফেলে তা ঠিক নেই। গাড়ি এসে থামে ভার্সিটির গেটের সামনে। ওহু কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে গাড়ি স্টার্ট নিয়ে চলে যায় ড্রাইভার। একটা দীর্ঘশ্বাস ফেলে নেমে পড়ে ওহু। নিঃশ্বাসে মিশে থাকে হালকা হতাশা আর একটা ক্ষীণ অভিমান। এরপর ধীরে পা বাড়ায় ভেতরের দিকে। অনেক দিন পর সে এসেছে ভার্সিটিতে। অল্প এগোতেই পথ আটকে দাঁড়ায় কিছু সিনিয়র মেয়ে। এই মেয়ে, শুনছো? জি বলুন। তোমাকে তো আগেই বলেছিলাম তোমার কাজিনের কন্ট্যাক্ট নাম্বার দিতে। কই, নাম্বার দাও। ওহুর মুখে শান্ত ভঙ্গি, চোখে দৃঢ়তা, কণ্ঠে ঝাঁজ। আমার কাছে ওনার নাম্বার নেই। ওনাকে বলেছিলাম আপনাদের কথা, কিন্তু তিনি স্পষ্ট বলেছেন আপনাদের প্রতি তার কোনো আগ্রহ নেই। এই কথা শুনে মেয়েগুলোর চোখ মুখ লাল হয়ে ওঠে রাগে। তাদের একজন এগিয়ে এসে গলা চড়িয়ে বলে, তোমার কাজিনের সাথে যদি আমার কন্ট্যাক্ট না করিয়ে দাও, তবে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে না তুমি। সেই ব্যবস্থাই করব আমরা। আপনারা কি আমাকে র্যাগ করছেন? তুমি যেটা মনে করো। এই বলে তারা একে একে সরে যায়। ওহুর মুখে হঠাৎ এক ব্যতিক্রম ভঙ্গি, একটা ভিলেনোচিত হাসি ফুটে ওঠে। চোখে খেলে যায় দৃপ্ত আত্মবিশ্বাস। মনে মনে বলে ওঠে, আমাকে পরীক্ষা থেকে আটকানোর সাহস যাকে পছন্দ করছো, সেই তো একদিন তোমাদের সব কিছুর জবাব দেবে। এরপর ক্লাসের দিকে এগিয়ে যায় ওহু। ক্লাসরুমে ঢুকেই পারুর পাশে গিয়ে বসে গল্পে মেতে ওঠে। তবে সন্ধ্যা সেই ঘটনার কথা সেটা ওহু আর কাউকে বলে না। ওহু ভার্সিটি থেকে ক্লান্ত পায়ে ফিরে আসে মহলে। কাঁধে ঝুলানো ব্যাগ, দিনভর ক্লাসের ভার, চোখে মুখে ক্লান্তির রেখা। ক্লাস শেষেই ওহু ছুটে গিয়েছিল শহরের এক চকলেট শপে নিহার জন্য কিছু চকলেট কিনবে বলে। দোকানের ঝা চকচকে আলোর নিচে দাঁড়িয়ে নানা রকম ফ্লেভারের চকলেট থেকে বেছে নিয়েছিল কিছু বক্স। হৃদয়ে গোপন কোণে গোপন এক মায়ার টানে চকলেট হাতে নিয়ে সে ফিরে আসে মহলে। নিহাকে ডেকে চুপি চুপি হাতে গুজে দেয় সেই মিষ্টির বক্সগুলো। কাউকে কিছু বলবি না কিন্তু। আচ্ছা বলবো না, ঠিক আছে। হেসে জবাব দেয় নিহা, পরক্ষণেই আওড়ায়, দেখি তো কি কি এনেছো আগে, এখন যাই, পর কথা হবে। নিহা চলে গেল পরপরই। ওহুও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। দুপুরে খাবার খেতে বসে পরিবারের মহলের অর্ধাঙ্গিনীদের সঙ্গে। লাঞ্চ শেষে একা উঠে চলে যায় মহলের ছাদে। চারিদিকে বিকেলের আলোতে আলতো হাওয়া, অথচ ওহুর মনে এক নিঃসঙ্গতার হালকা আঁচ। আসফি আশা পার্টির পরদিনই চলে গিয়েছে। সমবয়সী কেউ নেই,
এই প্রসাদ মহলে। শিফা বড়, নিহা ছোট, মাঝের শূন্যতায় একা সে। আজকের বিকেলটা একটু প্রশান্ত। ক্লাস শেষে আর নেই কোচিংয়ের তাড়া, নেই তানহা মিসের কাছে পড়তে যাওয়ার তাগিদ। সন্ধ্যা 6:30 দিকে কোচিংয়ে রওনা দেয় ওহু। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ে সেই দোকানের দিকে। সেই দোকান যার সাথে জড়িয়ে আছে এক অস্বস্তিকর সন্ধ্যার স্মৃতি। কিছু মুহূর্ত বুকে কাটার মতো বিঁধে থাকে, ঠিক যেমন সেই সন্ধ্যা ওহুর হৃদয়ে বিঁধে আছে। কোচিং শেষে বাসায় ফিরে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসতেই নিহা এসে হাজির হয়। আপু, তুমি যে চকলেটগুলো এনেছো তাতে স্ট্রবেরি ফ্লেভার নেই। আমার স্ট্রবেরি ফ্লেভারের চকলেট চাই। কালকে এনে দিব নে। শান্তভাবে জবাব দেয় ওহু। আমার এখন চাই, নইলে সবাইকে বলে দিব। ওহুর মুখে পড়ে বাংলার 5 নম্বর প্রশ্নের মতো বিভ্রান্তির ছাপ। মানে কি? এখন কোথা থেকে আনবো চকলেট? আমি জানি না। বলে নিহা নাচতে নাচতে চলে যায়। বিপাকে পড়ে ওহু। বাইরে কেবল কাকা, আব্বু আর আব্রু ভাইয়া আছে। কাকা কিংবা আব্বুকে বলার প্রশ্নই আসে না। আব্রু ভাইয়াও তো এক কথায় ডেঞ্জারাস, যদি না আনতে পারে। আর নিহা সত্যিই কিছু বলে বসে। উফ, কে যে বলেছিল ছবিগুলো তুলতে? নিজের উপর বিরক্তি ঝরে পড়ে ওহুর, তবুও সাহস করে ভাবে একবার আব্রু ভাইয়াকে বলে দেখি। ফোন হাতে এফবিতে ঢুকে দেখে আব্রুর আইডি অফলাইন, ফোন নম্বরও নেই। হঠাৎ একটা বুদ্ধি মাথায় আসে, ছুটে যায় আলিনা খানের নিকট। চাচি, তোমার ফোনটা দাও তো, পারুকে একটা কল করব। আমার ফোনে টাকা নেই। আলিনা খানের ফোন হাতে তুলে নেয়, সুযোগ বুঝে নিয়ে নেয় আব্রু ভাইয়ার নম্বর। রুমে ফিরে পালঙ্কে বসে এক সমুদ্র সাহস নিয়ে প্রথমবারের মতো কল করে আব্রুকে। কল কেটে দেওয়ার হয় 2 বার, হয়তো অপরিচিত নম্বর ভেবে। শেষবারের মতো আবারও ডায়াল করে ওহু। এইবার কল রিসিভ হয়। হ্যালো, কে? আব্রুর গলা শুনেই ওহুর হৃদয়ের গতি যেন দ্বিগুণ বেড়ে যায়। কাপা কণ্ঠে উত্তর দেয়, আমি ওহু বলছি আব্রু ভাইয়া, আমি ওহু। প্লিজ 1 মিনিট। অপর প্রান্ত থেকে শোনা যায়, একটা জরুরি কল এসেছে। সরি ফর দ্যাট। হ্যাঁ বল, তুই আমার নাম্বার কোথা থেকে পেলি? পেয়েছি আমি। বাক্য শেষ হওয়ার আগেই কল কেটে যায়। সিমের ব্যালেন্স ফুরিয়ে যায়। হতাশ ওহু ভাবে আব্রু তো কখনোই কল ব্যাক করবে না, কিন্তু না, প্রতীক্ষার প্রহর ভেঙে আব্রু নিজেই কল ব্যাক করে। হ্যালো, হ্যাঁ বল, কি হয়েছে? আসলে আব্রু ভাইয়া, আমার জন্য কিছু স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম আনতে পারবেন? এই জন্য কল দিয়েছিস? আচ্ছা নিয়ে আসবো, এখন রাখি, মিটিংয়ে আছি। কল কেটে যায় পরক্ষণেই। ওহুর মুখে ফুটে ওঠে এক অনাবিল হাসি। হৃদয়ের কোণে গোপন একটা আনন্দ মুচকি হেসে যায়। রাত প্রায় 8টা। আব্রু ফিরেছে মহলে, হাতে অনেকগুলো ব্যাগ। তার মধ্যে একটি ব্যাগে চকচকে মোড়ানো চকলেটের বেশ কয়েকটি বাক্স। সে ধীর পায়ে ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমে চোখে পড়ে নিহাকে। ওহু তখন নিজের ঘরে। চকলেটের বাক্সগুলো নজরে পড়তেই উচ্ছ্বাসিত হয়ে ওঠে নিহা। চোখে মুখে উজ্জ্বল করে এগিয়ে আসে আব্রুর দিকে। ভাইয়া, এনেছো চকলেট? দাও আমাকে। আব্রু খানিকটা বিস্ময় ভরা চোখে তাকিয়ে নিহার দিকে। এগুলো তো ওহু বলেছে আনতে। আমার জন্যই তো ওহু আপু আনিয়েছে। বলে ওঠে নিহা, যেন একটা সম্পূর্ণ স্বাভাবিক কোনো কথা। আব্রু কিছুটা থমকে গিয়ে জিজ্ঞেস করে, তোর জন্য আনিয়েছে মানে? হ্যাঁ, আমার জন্যই তো। তোর জন্য কেন? ওই আর কি, ওহু আপু। আব্রুর মুখ কালো হয়ে আসে, চোখে পড়ে একরকম সন্দেহ। গলায় ধমক জড়িয়ে ওঠে কথা। কি ওহু হু করছিস রে? হ্যাঁ মানে ওই আর কি, ওহু আপু। কণ্ঠস্বর এবার কিছুটা কাঁপে নিহার। আব্রু এবার আর নিজেকে ধরে রাখতে পারে না, গর্জে ওঠে, নিহা কি? রাগান্বিত চোখে তাকাতেই চুপসে যায় নিহা। তার শিশু কণ্ঠে আর কোনো সাহস জোটে না। আব্রুর চোখে যেন সব সত্য স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আর এই চক্ষুদ্বয়ের তীব্রতা সহ্য করতে না পেরে শেষমেশে সমস্ত ঘটনা অকপটে খুলে বলে দেয় সে। যদিও নিহার কথাগুলো আব্রু ঠিকই বুঝলো, কিন্তু ঠিক ধরতে পারলো না এই ছবি বিষয়টি কি, কোন ছবির কথা বলছে। নিহা তখন একটু বেশি খোলামেলা করেই জানিয়ে দিল। অনেক আগে সে ছবি ব্যাপারটা খোলাসা করে দিয়ে সে স্থান ত্যাগ করেছে।
ততক্ষণে আব্রুর মনে তীব্র আগুন জ্বলে উঠেছে। সে আর নিজ কক্ষে ফিরে না গিয়ে পা বাড়ালো সরাসরি অহুর কক্ষের দিকে। অহুর কক্ষের দরজা খোলা ছিল, আর কোনো রকম দ্বিধা না করেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো আব্রু। হাতে ধরা ব্লেজারটা খুলে অহুর খাটের উপর ছুঁড়ে ফেললো। সোফায় বসে থাকা অহু আব্রুকে দেখে চমকে উঠল। সেও উঠে দাঁড়িয়ে চোখ কুঁচকে তাকালো আব্রুর দিকে। আব্রুর কপালে ঘাম লেপ্টে আছে, আন্ডার কাটিং চুলগুলো আছড়ে পড়ছে কপালের উপর। সে শার্টের হাতা গোটাতে গোটাতে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, চকলেটগুলো কার জন্য আনিয়েছিস রে ওহু? অহু একটু হকচকিয়ে গলা পরিষ্কার করে উত্তর দিল, আমার জন্যই। কেন? তোর সাথে আমার কোনো ছবি আছে রে? এই প্রশ্নে যেন বজ্রপাত ঘটল অহুর বক্ষে। চমকে উঠল, মনে হলো মাটির নিচে লুকিয়ে যায়। নিজের মনেই প্রশ্ন, আব্র ভাইয়া কিভাবে ছবির কথা জানলো? কোন ছবি? জিজ্ঞেস করলো অহু, ভান করে যেন কিছুই না জানে। নিহা বলছিল আর কি। নিহার নাম শুনে অহুর মুখ রক্তিম হয়ে গেল। এ কি করলো মেয়েটা? গোপন কথা এত সহজেই বলে দিল। নিজের উপর রাগে চুল ছিঁড়তে ইচ্ছে হলো অহুর। কিরে কথা বলছিস না কেন? আবার প্রশ্ন ছুড়ে দিল আব্র। কোনো ছবি নেই তো, মিথ্যে বলেছে। অহু নিঃশব্দে মিথ্যার উপর সত্যের প্রলেপ দিতে চাইল। ঠিক আছে, তোর ফোনটা দে আমায়। ফোন? মুখে অনিচ্ছার ছায়া অহুর। হ্যাঁ ফোন। ধীরে ধীরে টেবিল থেকে ফোন তুলে কাপা হাতে আব্রুর দিকে বাড়িয়ে দিল অহু। আব্রু কোনো ভনিতা না করেই ফোনটা ছু মেরে নিয়ে নেয়। সে মনোযোগ দিয়ে ফোন চেক করছে, আর অহু এক প্রকার স্থির হয়ে দাঁড়িয়ে আছে, অস্থির হৃদয় নিয়ে। তবুও তার মনে সামান্য একটা শান্তির বাতাস, কারণ ছবিগুলো অহু অনেক আগেই ডিলিট করে দিয়েছে। তারপরও ভয়, ঘাম, অনিশ্চয়তা চেপে বসে আছে অহুর চোখে মুখে। একের পর এক ঢোক গিলছে সে, ভাবছে। আব্র ভাইয়া কি করছে? হঠাৎ আব্র মাথা তুলে হাঁক ছুড়ল। তোর জিমেইলের পাসওয়ার্ডটা দে। অহু এবার চোখ কুঁচকে গলায় কৌতূহল আর অস্বস্তির মিশ্র স্বর নিয়ে আওড়ালো, জিমেল পাসওয়ার্ড দিয়ে কি করবেন আপনি? দরকার আছে বলেছি তো। 1 2 3 4 5 6 7 8 ABC। আচ্ছা থাক, তুই ফোনটা আমি নিয়ে যাচ্ছি আপাতত। মানে কিন্তু কেন? আপনি তো দেখলেন আমার ফোনে কিছুই নেই, আপনার কোনো ছবিও নেই। শেষ কথাটা বলতেই কণ্ঠে উঠে এলো কিছুটা উচ্চতা। কিন্তু আব্র কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। অহু এক দৃষ্টিতে তার পেছনে তাকিয়ে থাকলো। রাগ, অপমান আর হতাশায় সোফায় বসে পড়লো আবার। কপালে হাত রেখে যেন এক গভীর হাহাকার। পরক্ষণেই মনে পড়ল নিহা। এসব কাণ্ডের সূত্রপাত তো সেই মেয়েটির হাত ধরে। রাগে ফেটে পড়তে না পেরে আর না বসে থাকতে পারলো না অহু। ঝড়ের বেগে বেরিয়ে গেল নিহার রুমের দিকে। রুমে ঢুকে দেখলো নিহা পালঙ্কের ওপর গুটিসুটি মেরে বসে আছে। চোখে ভয় তার। অহুর রাগান্বিত মুখ দেখে নিহা আরো সংকুচিত হয়ে পড়ে। কিরে, আব্র ভাইয়াকে কি বলেছিস? তীব্র বেগে প্রশ্ন ছুড়ে দিল অহু। আপু, আমি নিজের ইচ্ছে কিছু বলি নাই। কণ্ঠে ভয় আর অনুশোচনা জেগে বসলো নিহার। তাহলে কার ইচ্ছে বললি? হ্যাঁ, গর্জে উঠল অহু। আব্রু ভাইয়া তখন ধমক দিছিল, চকলেট নিতে গিয়েছিলাম, ভয় পেয়ে গেলাম, তাই বলে ফেলেছে। তুই অন্য কিছু বলতে পারলি না? আর আমার থেকে চকলেট নিতে পারতি না পরে? সরি আপু। অহু দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাগটা গিলে নিল। জানে নিহা খুব বেশি ভুল করেনি। এমন পরিস্থিতিতে তো অহু নিজেও পড়েছে একাধিকবার। তবে মনের ভেতর রাগ তো কমে না। একটা কথাই মাথায় ঘুরছে, নিহা চাইলে তো পরিস্থিতি এড়াতে পারত। শেষ পর্যন্ত কিছু না বলে টেবিল থেকে চকলেট বক্সগুলো তুলে নিল। নিহার রুম থেকে বেরিয়ে গেল অহু। পেছনে ফেলে গেল অনুতপ্ত নিহাকে। নিঃশব্দে তাকিয়ে রইল অহুর চলে যাওয়ার পথের দিকে চেয়ে অসহায় দৃষ্টিতে। আব্র ফিরে এলো তার কক্ষের নিঃশব্দ আশ্রয়ে। অহুর ফোনটি যত্ন করে পালঙ্কের পাশে রাখা সাইড টেবিলের উপর রাখলো আব্র। তারপর নিঃশব্দে ঢুকে পড়ল বাথরুমে শাওয়ার নিতে। অপরদিকে নিহার কক্ষ থেকে ফেরত এলো অহু। তার হাতে কয়েকটি চকলেটের ব্যাগ। সেই ব্যাগগুলো অহু রাখলো পালঙ্কের পাশে টেবিলে। হঠাৎ পালঙ্কের উপর চোখ যেতে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে। একটা ব্লেজার পরে আছে সেখানে। কৌতূহলে এগিয়ে গেল অহু। হাতে তুলেই গা শিউরে উঠল। এ যেন আব্র ভাইয়ার ব্লেজার। এক মৃদু আবেগে ব্লেজারটা আলতোভাবে ভাঁজ করে তুলে রাখলো আলমারির ভিতর। আধ ঘন্টা পর
শাওয়ার সেরে এসে আব্র পরলো সাদা রঙের একটা সাদামাটা টি শার্ট। আব্র চোখে মুখে ছিল কাজের মনোযোগ, হাতে তুলে নিল ল্যাপটপ। অফিসের প্রয়োজনীয় নথিপত্রে চোখ বুলিয়ে নিচে চলে গেল ডিনারের জন্য। ডাইনিং টেবিলে সকলেই বসে খাবার খাচ্ছে, কিন্তু ওহুর চোখ তখন বারবার আব্রুর দিকে। সে বোঝার চেষ্টা করছিল আব্র চোখে কি লেখা আছে, কিন্তু আব্র সেই চিরচেনা স্বভাবেই মুখে নিঃশব্দতা আর চোখে নির্লিপ্ততা নিয়ে খেতে থাকলো। সে একবারও ওহুর দিকে তাকালো না ফিরে। খাবার শেষ করেই নিঃশব্দে পায়ে রুমে ফিরে এলো ওহু। খাটের ধারে বসে পা দুলাতে দুলাতে ভাবতে লাগলো, আজ কি আব্র ভাইয়া ফোনটা আমাকে দেবে? না থাক, কাল সকালে চেয়ে নিব, আজ না। এই ভাবনার মাঝেই তার চোখ পড়ে গেল সাইড টেবিলের ওপর রাখা চকলেটের ব্যাগগুলোর দিকে। কৌতূহল ঘিরে ধরল ওহুকে। হাত বাড়িয়ে একে একে খুলে ফেললো প্যাকেটগুলো। বিষময়ে তার চোখ ছানাবড়া হয়ে গেল। এখানে তো শুধু স্ট্রবেরি নয়, আরও নানা স্বাদের নানা রকমের চকলেট। একে একে গুনে দেখলো 17টি ভিন্ন ফ্লেভারের চকলেট, আরও 5টি চকলেট বক্স। যেন এক গোটা দোকান এনে রেখেছে আব্র। আহা, সে তো শুধু স্ট্রবেরি ফ্লেভারটাই চেয়েছিল। এমন ভালোবাসায় ভরা অপ্রত্যাশিত প্রাপ্তি ওহুর ঠোঁটে এনে দিল এক নীরব কিন্তু মুচকি হাসি, যেটা হৃদয় ওমড়ে ভরে উঠল। ঠিক তখনই আব্র ফিরে এলো তার কক্ষে। পালঙ্কে বসে সাইড টেবিল থেকে তুলে নিল ওহুর ফোন। হয়তো কোনো দরকার ছিল, কিন্তু ফোন হাতে নিয়ে চক্ষু চরকগাছ হয়ে গেল তার। গুগল ফটোস খুলে দেখে সেখানে অনেকগুলো ছবি ডিলিট করা, কিন্তু মুছে যায়নি। নিচের দিকে স্ক্রল করতে করতে হঠাৎ কিছু ছবিতে তার দৃষ্টি আটকে গেল। এক একটা ছবি যেন শকের মতো আঘাত করছে আব্রকে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে। এক ছবিতে ক্লিক করতেই পুরো স্ক্রিনে ভেসে উঠল সেই দৃশ্য। আব্র ঘুমন্ত অবস্থায়, আর পাশে বহু রোমান্টিক ভঙ্গিমায় আব্র যেন হঠাৎ বিদ্যুৎ খেয়ে উঠল। শটান হয়ে বসে উঠল পালঙ্কে, গলা শুকিয়ে এসেছে। তৎক্ষণাৎ সাইড টেবিল থেকে পানি তুলে এক নিঃশ্বাসে খেয়ে ফেলল, কিন্তু শান্ত হতে পারছে না। বারবার ফোনের দিকে তাকাচ্ছে, একের পর এক ছবি দেখিয়ে যাচ্ছে। ভাবছে এগুলো কখন তোলা, মনে করার চেষ্টা করছে কখন আব্র এতটা গভীর ঘুমেছিল। অবশেষে একটা ছবিতে চোখ পড়তেই মনে পড়ে গেল দিনটা, সেই দিন যেদিন ডাক্তার আব্রোর হাত ড্রেসিং করাতে এসেছিল। আর সেই দিন ওহু তার শার্ট পরিয়ে দিয়েছিল, যদিও পরে বলেছিল কেউ অন্যজন সাহায্য করেছিল। আব্র চোখে ধরা পড়ে গেল এক নীরব মিথ্যে। হতবাক হয়ে তাকিয়ে রইল আব্র। সেদিনের ঘটনার রহস্য যেন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছিল। আব্রর মনে জাগলো সন্দেহের ছায়া, আর সেই ছায়া হঠাৎই সত্যি রূপ নিল। হ্যাঁ, ওহু শার্ট পরিয়েছিল তাকে। এই সত্য আর লুকিয়ে রইল না। অথচ ওহু তো বলেছিল অন্য কথা। মুহূর্তে সব স্পষ্ট হয়ে উঠল আব্রর কাছে। সে বিষময়ে আর কৌতূহলে চোখ বড় বড় করে বলে উঠল, এ তো দেখি আমার থেকেও বেশি বিপজ্জনক মেয়ে। আমাকে ঘুম পাড়িয়ে রেখে আমার ইজ্জতই লুটে নিল। উপরওয়ালাই জানে আর কি করেছে আমার সঙ্গে। আব্রর কণ্ঠে ছিল এক ধরনের নিঃশব্দ কৌতুক মিশে। কিছুক্ষণ চুপ করে রইল সে, যেন ভেতরে ভেতরে নিজেকে নতুন করে চিনে নিতে চাইছে। তারপর ধীরে ধীরে উঠে গেল বেলকনিতে। রাতের নিঃশব্দ বাতাস ছুঁয়ে উড়ে যাচ্ছিল হালকা হাওয়ায়। পকেট থেকে ফোনটা বের করে আনলো আর একে একে দেখতে লাগলো ছবিগুলো। আব্র চোখে ছিল গভীর মনোযোগ, যেন প্রতিটি ছবির পেছনের গল্প খুঁজে ফিরেছে সে। কিন্তু সে নিজের দিকে তাকায়নি, তাকিয়েছিল অন্য কারো দিকে। ছবির ভিতর এক মনোমুগ্ধকর মুখ, এক অপরূপা চন্দ্রবালা। তার চোখ জুড়ে শুধু সেই মুখ। সেই চন্দ্রবালার দিকে এক মোহিত দৃষ্টিতে চেয়ে থাকলো আব্র। তখন নিজের সঙ্গে যেন একটা নীরব সংলাপ করলো আব্র, আওড়াতে চাইল, এই মেয়েটার এই একজোড়া চোখ আমার সমস্ত ঘুম কেড়ে নিচ্ছে পুনরায়। নিজের মনের গভীরতম অনুভূতিতে হঠাৎ জেগে ওঠা এক স্বপ্নের নাম চন্দ্রবালা আওড়ালো আব্র খনিকে। রাতের নীরবতা আর অন্ধকারের পর্দা সরিয়ে এক মধুর প্রভাতের সূচনা ঘটল ধীরে ধীরে। পূর্ব আকাশে সূর্য যেন লাজুক মুখে উকি দিচ্ছে, তার কোমল আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। সেই আলো নিঃশব্দে পর্দার ফাঁক গলে কক্ষে প্রবেশ করে, স্পর্শ করলো ঘুমন্ত ওহুর মুখ। ঘুম ভেঙে যায় তার, চোখ মেলে দেয় সে,
কিছুক্ষণের জন্য পালঙ্কে বসে থেকে নিঃশ্বাস টেনে নেয় ভোরের নির্মলতা। আহা, এই ভোরের শান্ত সৌন্দর্য, এই মুহূর্তটাই যেন ওহুর হৃদয়ে সবচেয়ে প্রিয় সময়। পালঙ্ক ছেড়ে ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে যায় ওহু। দাঁড়িয়ে পড়ে বারান্দায়, চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নেয়। প্রভাতের স্নিগ্ধ সুবাস যেন তার শরীর জুড়ে মেখে যায়, মনটাকে প্রশান্ত করে তোলে তার। খানমহলের সুবিশাল বাগান থেকে ফুলের ঘ্রাণ, পাখিদের কিচিরমিচির গান। এই মহল শুধুমাত্র এক স্থাপনা নয়, এটি এক ইতিহাস, এক উত্তরাধিকার। আজমল খানের পূর্বপুরুষেরা তৈরি করেছিলেন এই রাজকীয় আবাস, আর আজমল খান সেই পুরনো ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেছেন। সংস্কার বা আধুনিকতার মোড়কে একে ঢেকে দেননি। সোনালি রোদ মুখ উজ্জ্বল হয়ে ওঠে ওহুর। তার গাল ছুঁয়ে যায় প্রভাতের রং, ঠোঁটে ঝুলে থাকে এক নির্মল হাসি। এ যেন কোনো এক চন্দ্রবালার মুগ্ধ প্রতিচ্ছবি। ব্যালকনি থেকে কক্ষে ফিরে এসে হঠাৎই চোখে পড়ে টেবিলের উপর রাখা চকলেটের বাক্সগুলোর দিকে। গতদিনের ঘটনার স্মৃতি আবার জেগে ওঠে তার মনে। মাথায় হাত রেখে ভুলো না মনোর জন্য নিজেকে তিরস্কার করে। আরে, আমার ফোন তো এখনো আনা হয়নি। দুশ্চিন্তায় পড়ে যায় সে। যদি আব্রো কিছু দেখে ফেলে তাহলেই তো আর রক্ষে নেই। সিদ্ধান্ত নেই, আর দেরি নয়, ফোন উদ্ধার করতেই হবে। ওহু নিজেকে সামলে ফ্রেশ হয়ে নেয়, মাথায় ওড়না পেঁচিয়ে নেয় স্বাভাবিক নিয়মে। সাদামাটা কামিজ পায়জামায় পরিপাটিতে সে সবসময় স্বচ্ছন্দ, আর তার সহজ সরল রূপটাই যেন তাকে আরও অনন্য করে তোলে। পা ফেলে আব্রোর ঘরের দিকে। প্রতি পদক্ষেপে তার মনে দোলা দেয় অজানা এক আতঙ্ক। এই রুমে সে যতবারই এসেছে ততবারই যেন কিছু অপ্রত্যাশিত ঘটেছে, কিন্তু আজ ঘর ফাঁকা, পালঙ্কে কেউ নেই, ব্যালকনিও শূন্য। হতাশ হয়ে নিচে ড্রয়িং রুমে ফিরে আসে ওহু। কাঠের সোফায় বসে যখন চিন্তায় মগ্ন, তখন চোখে পড়ে মহলের বাইরে থেকে প্রবেশ করছে আলিনা খান। দৈবাত বিদ্যুৎ বেগে প্রশ্ন ছুড়ে মারে ওহু। চাচি, তুমি কি আব্রো ভাইকে দেখেছো আজ সকালে? জবাব আসে মুহূর্তেই। আব্রো তো জিমরিমো আছে নিচতলায়। কপাল কুঁচকে যায় ওহুর। জিম করছে? এত তাড়াতাড়ি হাতের ব্যথা সেরে গেছে নাকি? বিষময় চোখ বড় হয়ে ওঠে ওহুর। জিম ঘরের দিকে এগিয়ে যায় ওহু। হঠাৎ করেই যেন তার হৃৎপিণ্ডের গতি দ্বিগুণ হয়ে যায়। ভেতরে ঢুকতে চেয়েও না পাওয়ার একটা কাঁপুনি ছড়িয়ে পড়ে ওহুর সর্বাঙ্গে। চোখ ঘুরিয়ে আব্রোকে দেখতে পায় রানিং মেশিনে দৌড়াচ্ছে। ধূসর শর্ট, টি শার্টে ভেজা গাম, পেশি ভরা বাহু। এক দৃশ্য আব্রো বুঝে যায় কেউ দাঁড়িয়ে আছে তার পেছনে। ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়, দেখে এক শুভ্র কন্যা কাঁপা কাঁপা চোখে তাকিয়ে আছে তার দিকে। ওড়নার এক প্রান্ত চেপে ধরে হাত দিয়ে পেঁচিয়ে ধরেছে, চোখের পলক পড়ছে ক্রমাগত। আব্রো তার দিকে এগিয়ে আসে, তোয়ালে দিয়ে শরীর মুছতে মুছতে হাসে, যা ওহুর চোখে ধরা পড়ে না। আকস্মিক আব্রো হাঁক ছুড়ল। কিরে এখানে এই সময়? ওহুর কণ্ঠে ধরা পড়ে দ্বিধা। আব্রো ওহুর দিকে আসে পা বাড়িয়ে, সঙ্গে বুলি ছুঁড়ে। আমার সাথে কথা বলতে আসলেই এত স্বরবর্ণ উচ্চারণ করিস কেন তুই? ওহু ধীরে ধীরে পিছিয়ে দেয়ালের কর্নারে এসে ঠেকে। আব্রো দুহাত দিয়ে তাকে আবদ্ধ করে ফেলে। ভয় আর লজ্জায় থমকে যায় ওহু। আব্রো তার চোখের দিকে তাকিয়ে থাকে গভীরভাবে। ওহু চোখ নামিয়ে নেয়, কাতর কণ্ঠে আওড়ায়। কি করছেন? ছাড়ুন, ভয় লাগছে আমার। আব্রো ওহুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে। ভয় পাস না, আমি তোর মতো বন মানুষ না যে কামড় বসাবো। এ সংলাপে ওহুর চোখ বিষময়ে বড় হয়ে ওঠে। আব্রো হঠাৎ তাকে ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করে হাতে দেয়, তারপর কোনো কথা না বলে বেরিয়ে যায়। সেই ছবির প্রসঙ্গ, যে কারণে এত কিছু ঘটেছিল, সে বিষয়ে একটিও শব্দ করে না। ওহু স্থির দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে রুম ত্যাগ করে। ওহু তৈরি হয়ে নিচে নামছে মহলে। ভার্সিটিতে যাবে শিফার সাথে। সিঁড়ি দিয়ে নামার সময় বাহির থেকে অনেকগুলো কণ্ঠ ভেসে আসে। কাছে গিয়ে দেখে এক বিদেশিনী মেয়ে দাঁড়িয়ে আছে, চেহারায় অচেনা বিভ্রান্তি। আলিনা খান তখনই প্রশ্ন ছুড়ে মারে। কে তুমি? চিনলাম না তো। মেয়েটি হালকা হাসে, জবাব করে, আমি জিসা আনাম। ওহু চমকে তাকায় মেয়েটির দিকে। তার চোখে ভ্রু কুঁচকে উঠে, চেনা নয় মুখটি ওহুর। দৈবাত আলিনা খান প্রশ্ন ছুড়ে মারে,
কে তুমি? চিনলাম না তো। মেয়েটি হালকা হাসি দিয়ে উত্তর দেয়, যেন সে বহুদিনের চেনা কারো সামনে দাঁড়িয়ে আছে। আমি জিসা। জিসা। এই নামটা উচ্চারিত হওয়া মাত্রই অহুর শরীর কেঁপে ওঠে। এক অদ্ভুত ঝঞ্ঝায় বুকের বাম পাশে হঠাৎ করেই বুক ধুকভুক শুরু হয় তার। এক একটা শব্দ যেন আব্র ভাইয়ের ফোনে সেদিন শোনা সেই কণ্ঠের প্রতিধ্বনি। তার মন কেমন যেন বুঁদ হয়ে যায় নামটির অর্থ বোঝার চেষ্টা করতে করতে। তাহলে এই মেয়েটাই সেই জিসা? অহুর মনের গহীনে প্রশ্ন ছুড়ে দেয় নিঃশব্দে। অহু এবার জিসাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। একরকম নীরব অনুসন্ধান চলে তার দৃষ্টিতে। মেয়েটি যথেষ্ট সুন্দরী, স্বাচ্ছন্দ্য, পরনে ওয়েস্টার্ন পোশাক, হালকা ব্রাউন চুল, লম্বা না আবার ছোটও না, যেন আধুনিকতার নিখুঁত ছাপ বহন করে। এই নিঃশব্দ বিশ্লেষণের মধ্যে ছেদ পড়ে যখন মেয়েটি আবার মুখ খুলে হাঁক ছুড়ে। পুরো নাম জিসা আনাম। আমি আব্রোর বন্ধু। আমরা একসাথে লন্ডনে পড়াশোনা করেছি। জন্ম বাংলাদেশে হলেও বেড়ে ওঠা আমার লন্ডনে। পড়াশোনা শেষে ভাবলাম একটু বাংলাদেশে ঘুরে যাই। সেই ভাবনা থেকেই আসা আপনাদের মহলে। আলিনা খানের মুখে তখন এক চিলতে হাসি, আর পাশে দাঁড়িয়ে থাকা শিফার মা যেন আন্তরিকতার প্রলেপ দিলেন সংলাপ বুনে। বেশ করেছো মা, এসেছো দেখে ভালো লাগলো। চলো ভেতরে বসো, বাইরে দাঁড়িয়ে কষ্ট দিচ্ছি তোমায়। জিসা বিনয়ের হাসি দিয়ে আওড়ালো। না না, এমন কিছু না, চলুন ভিতরে যাই তাহলে। সবাই যখন জিসাকে নিয়ে ভিতরে প্রবেশ করে অন্দরমহলে, তখনও অহু দাঁড়িয়ে রইল নিঃশব্দে মহলের বাহিরে। সেখানেই তার চাহনিতে কি ছিল? ঈর্ষা, কৌতূহল, না এক নিঃশব্দ প্রতিযোগিতার ঘোষণা? কেউ জানে না। শিফা পাশ থেকে হঠাৎ করে হাঁক ছুড়ে বসে। কি রে, এইভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? চল, দেরি হয়ে যাচ্ছে। তোকে নামিয়ে দিয়ে আবার ভার্সিটিতে যেতে হবে আমার। চমকে ওঠে অহু, যেন ঘোর থেকে জেগে উঠল কেবল। অস্পষ্ট বর্ণে আওড়ালো। হ্যাঁ হ্যাঁ চলো। দুজনেই গাড়িতে চড়ে বসে। আজকের যাত্রাপথটা একটু অন্যরকম অহুর নিকট, কারণ প্রতিদিনকার মতো আজ আর আব্রোর সঙ্গ নেই। আজ আব্রো ভাইয়া নাকি কোনো মিটিংয়ে গেছে অন্য কোথাও, তাই শিফার সাথে যেতে হচ্ছে। গাড়ির জানালার দিকে তাকিয়ে থাকে অহু। বাইরের দৃশ্যে নয়, তার ভেতরের দোলাচল যেন ফুটে ওঠে জানালার কাছে। ভাবনারা একটার পর একটা প্রশ্ন নিয়ে কাঁপিয়ে তোলে অহুকে। মেয়েটা আসলেই কি শুধুই বন্ধু আব্র ভাইয়ার? আব্রো ভাইয়া কি ওকে সত্যি শুধু একজন বান্ধবী হিসেবে দেখে, জিসাকে, না ফিসাকে? বিদেশে তো ফ্রেন্ড শব্দটার মানে অনেক সময় লাভার হয়ে যায়। তাহলে এখানে বাংলাদেশে কোন মানেটা ঠিক? অহু নীরব। গাড়ির ইঞ্জিনের শব্দে যেন অহু অস্থির চিন্তাকে সঙ্গ দেয়। হঠাৎ শিফার কণ্ঠ ভেসে আসে। কি রে, নাম এবার, চলে এসেছি তো। অহু চোখ ফেরায়, দেখে জগন্নাথ ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে। চট করে নেমে পড়ে সে, আর এক নিঃশব্দ বাই বলে ভিতরে ঢুকে যায় ভার্সিটির। ক্লাসে গিয়ে পারুর পাশে বসে অহু, কিন্তু মনোযোগ নেই। অহুর চোখে মুখে জড়িয়ে আছে সংশয়। পারুও বুঝতে পারে কিছু একটা ঝামেলা আছে। কণ্ঠে কৌতুক মেশানো সুর মিলিয়ে বলি ফোটায়। কি রে, কি হয়েছে? কিছু একটা তো নিশ্চয়ই, না হলে তোর মুখ ভার কেন? অহু গম্ভীর গলায় আওড়ায়। না, কিছু হয়নি। পারু হেসে জবাব করে। আব্র ভাইয়া কিছু বলেছে বুঝি? চোখ মেরে কথাটা বলে, আর হেসে ওঠে মুখ চেপে। অহু একটু অস্বস্তি নিয়ে বলে, মানে কি? আরে না না, কিছু না। ক্লাসে মনোযোগ দে, না হলে আজকেও প্রফেসর তোকে আর আমাকে দুজনকে বের করে দিবে। অহু চুপচাপ মাথা নিচু করে রয়, মনোযোগ দেবার চেষ্টা করে ক্লাসে। অহু সারাদিন ভার্সিটির কোচিংয়ের ক্লান্তি বুকে নিয়ে ফিরল মহলে। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে বসে আছে জিসা। পরনে গাঢ় নীল টি শার্ট আর একজোড়া ফিটিং জিন্স। অহুর কপালের সঙ্গে সঙ্গে চিন্তার রেখা ভেসে উঠল। তার রক্ষণশীল মননে এমন পোশাক একেবারেই বেমানান ঠেকল। দ্রুত পায়ে এগিয়ে গেল সে জিসার দিকে। কণ্ঠে জড়ালো একরাশ বিরক্তি। এই যে মিস। জিসা চোখ তুলে তাকালো অহুর দিকে, হাত ছুড়ে। ইয়েস। এগুলো কি ড্রেস পরেছেন আপনি? বিরক্তিতে ভ্রু কুচকে বলল জিসা। কেন, কি পরছি দেখছো না? দেখেই তো বলছি, এই বাড়িতে এই ধরনের পোশাক চলবে না।
আর যদি পড়েন তবে ওড়নার সঙ্গে রাখতে হবে, এটি আমাদের নিয়ম। জিসার মুখে বিরক্তির ছায়া গভীর হয়ে উঠল। দাঁড়িয়ে পড়ল, তৎক্ষণাৎ বুলি ছুড়ল। হোয়াট ননসেন্স! এই বলে সে সরে যেতে নিল, কিন্তু যাওয়ার আগেই ওহু মাথা থেকে নিচের ওড়না খুলে জিসার দিকে এগিয়ে দিল। এখন থেকে এসব ড্রেস পরলে ওড়না নেবেন সঙ্গে, আন্ডারস্ট্যান্ড? জিসা থেমে এক ঝলক চোখে দেখে হাঁক ছুড়ল। আই আন্ডারস্ট্যান্ড, বাট মেবি ইউ ডোন্ট নো মি। পরক্ষণেই ওহু পাশ কাটিয়ে চলে গেল জিসা, যেন কিছুই হয়নি। ওহু দাঁড়িয়ে রইল, চোখে বিরক্তি আর ভেতরে এক অজানা অস্থিরতা। জিসা যদি আব্র ভাইয়ার সামনে ওড়না ছাড়া এভাবে আসে কতটা খারাপ দেখাবে। মনে মনে বিড়বিড় করে বলল ওহু। রাত 10টা, মহলে ফিরে এলো আব্র। জিসার আগমন সম্পর্কে সে একেবারেই অজ্ঞ। সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই দেখলো দোতলার সিঁড়িতে দাঁড়িয়ে আছে ওহু, হাতে চকলেটের বাক্স। আব্র ভ্রু কুচকে প্রশ্ন করলো, কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওহু কোনো উত্তর দিল না, চুপ করে তাকিয়ে থাকলো আব্রুর চোখে। আব্রু সিঁড়ি বেয়ে উঠে এলো তার সামনে, আওড়ালো, কি হয়েছে? হ্যাঁ। ওহু চোখ নামিয়ে চকলেটের বাক্স এগিয়ে দিল। না কিছু না, এই চকলেটগুলো আপনি নিয়ে যান। আমি চকলেট লাইক করি না, আপনি নেহাকে দিয়ে আসেন। আব্রু তার পকেটে হাত গুজে দাঁড়ালো, পা দুটো ক্রস করে আর একটু কাছে এসে মুখটা একটুখানি ঝুঁকিয়ে বলল, তুই এই চকলেট খাস না? আরেকবার ভেবে বল। আমি ভেবেই বলছি, নিয়ে যান। ঠিক আছে দে। আব্রু হালকা হাসি নিয়ে চকলেটগুলো নিয়ে সামনে হাঁটা দিল। ভাবলো ওহু হয়তো কোনো কারণে রেগে আছে, অফিসের ক্লান্তি শরীর জুড়ে। তাই ওহুর সাথে কথা না বাড়িয়ে রুমে চলে গেল আব্রু। রুমে ঢুকেই গভীর নিঃশ্বাস ফেললো, শরীরের ভার যেন পালঙ্কে নামিয়ে রাখলো ব্লেজার খুলে। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত থেকে ঘড়িটা খুলছিল। এমন সময় দরজার হালকা শব্দ কানে এলো। আব্রু কাউকে না পরখ করে মুচকি হেসে বলল, কি রে, চকলেট নিতে চলে এসেছিস? কিন্তু কণ্ঠটা যে শুনলো মুচকি হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সারপ্রাইজ! আব্রু ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখের সামনে যেন বিদ্যুৎ খেলে গেল। দাঁড়িয়ে আছে জিসা। আব্রুর চোখে স্পষ্ট বিষময় আর বিরক্তি। তুমি এখানে? হ্যাঁ আমি। কি খুশি হওনি আমাকে দেখে? আব্রু কণ্ঠে ঝাঁজ মিশিয়ে আওড়ালো, তুমি বাংলাদেশে আসছো, আমাকে তো বলনি। কি করে বলতাম? তুমি তো এখন আমার কোনো কল কোনো টেক্সের উত্তর দাও না। কাল রাতে কল করেছিলাম বলার জন্য যে আসছি, রিসিভ করনি। তুমি অনেক বদলে গেছো আব্রো, ইটস ভেরি ব্যাড। আব্রু দাঁড়িয়ে পড়ে, তার চোখ কঠিন হয়ে ওঠে। মহলের কে কে দেখেছে তোমায়, আর কি বলেছো সবাইকে? সবাই তো দেখছে, বলছি আমি তোমার বন্ধু, একসাথে স্টাডি কমপ্লিট করেছি। ভালো করেছো। জিসা ভ্রু কুচকে বলে, তোমাদের পরিবারে একটা অসভ্য মেয়ে আছে, খাটো খাটো চুল, আমাকে জ্ঞান দিতে এসেছে। আব্রুর মুখে অগ্নি ছাড়ি। জাস্ট শাট আপ। ওর সম্পর্কে আর একটা কথা বললেও আমি সহ্য করব না। আব্রুর গলা রাগে কাঁপছিল, চোখের লালচে জ্বলন দেখে যেন জিসা দুপা পিছিয়ে গেল। মুখে কিছুটা ভীতির ছাপ টের পাওয়া গেলেও ঠোঁটে জোর করে হাসির মতো কিছু রাখার চেষ্টা করলো। আচ্ছা বলবো না। আর শোনো, এই মহলে যতদিন আছো আমার আশেপাশে ঘুরঘুর করার চেষ্টা একদম করবে না। আর রুমে ঢোকার তো কথাই ভাববে না। মাইন্ড ইট। আজকে প্রথম এসেছো তাই কিছু বললাম না, কথাটা মাথায় গেঁথে রাখো। এটা লন্ডন না, বাংলাদেশ। এ কথায় জিসার চোখ দুটো একটু কুঁচকে উঠল, তার ঠোঁটের কোণে হালকা বিদ্রুপাত্মক হাসি, গলায় হালকা গম্ভীরতা। লন্ডনেও কি কখনো তোমার আশেপাশে আসতে দিতাম নাকি? এই কথা শুনে আব্রু ক্রোধে এগিয়ে আসলো, জিসার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে হাঁক ছুড়ল। হোয়াট ডু ইউ মিন গেট লস্ট? জিসা যেন আর কিছু বলতে চাইল, ঠোঁট খুলে, কিন্তু আব্রু চোয়াল শক্ত হয়ে উঠল। আই সেড গেট লস্ট। আর এক মুহূর্ত অপেক্ষা না করে জিসা দ্রুত আব্রু রুম থেকে বেরিয়ে গেল। আব্রু ধীরে ধীরে পালঙ্কে বসে পড়ল। চারিদিকে নীরবতা নেমে এলো, কিন্তু তার মনের ভেতর চলছিল এক অস্থির ঝড়। কি যেন ভাবছে আব্রু। হঠাৎই তার দৃষ্টি সাইড টেবিলের উপর গিয়ে আটকে গেল। সেখানে রাখা চকলেটের বক্সগুলো অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করে উঠল।
আব্রুর চোখে আবার সেই অদ্ভুত লাল আভা ছড়িয়ে পড়ল, যেন ভেতরের রক্তক্রোধই দৃষ্টিকে আগুন করে তুলেছে। এই চোখে কেউ তাকালে যেন মুহূর্তেই মাটি হয়ে যাবে। আব্রু ধীরে ধীরে পালঙ্ক ছেড়ে দাঁড়ালো, হাতে তুলে নিল চকলেটের বক্সগুলো। চোখে এক নিঃশব্দ সংকল্পের দীপ্তি, তারপর ধীর অথচ দৃঢ় পায়ে রোম থেকে বেরিয়ে গেল। আব্রুর গন্তব্য অহুর রুম। অহুর ঘরের দরজাটা ছিল খোলাই, যেন সে ইচ্ছে করে খোলা রেখেছে। নিঃশব্দে ধীরে ধীরে দরজার ফাঁক গলে ভিতরে প্রবেশ করে আব্রু। তার মুখে এক রহস্যময় গম্ভীরতা, চোখ দুটো যেন জ্বলছে অন্তর্লীন আগুনে। ঘরের এক কোণে সোফায় বসে থাকা অহুর ওপর চোখ পড়ে। আব্রুকে রুমে ঢুকতে দেখে চমকে উঠে দাঁড়ায় সে। হঠাৎ এমন পরিস্থিতিতে কিছুটা ভয় পেয়ে যায় অহু। আপনি আপনি এখানে? কণ্ঠে এক ভয়ার্ত কাঁপুনি অহুর। আব্রু এক পা দুপা করে ধীরে ধীরে এগিয়ে আসে অহুর দিকে। তার চোয়াল শক্ত, চোখে আগুনের মতো ঝলকানি। চকলেট কেন ফিরিয়ে দিয়েছিস আমাকে? গর্জে ওঠে আব্রু, যেন শব্দটা শুধু তার ঠোঁট থেকে নয়, হৃদয়ের গভীর ক্ষোভ থেকে বেরিয়ে আসছে। অহুর বুক ধকধক করে ওঠে, মনে হয় শব্দটা বাইরে থেকেও শোনা যাবে। ভয় পেয়ে সে কিছুটা পিছিয়ে আসে, গলা শুকিয়ে কাট। এমনি এমনি বললাম না তখন, আমার চকলেট ভালো লাগে না। অহুর কণ্ঠে কাঁপন, চোখে পানি জমে উঠেছে। যে অহু কিছু সময় আগেও সাহস করে কথা বলেছিল, এখন সেই অহু যেন একেবারে ভেঙে পড়েছে আব্রুর রাগী প্রতিচ্ছবি দেখে। সত্যি করে বল। আব্রুর কণ্ঠ কঠিন, ধৈর্যের সীমা ছাড়িয়ে এলো বলে। সত্যি বলছি আব্রু ভাইয়া। এবার কণ্ঠে কান্না, ভয় সব মিলিয়ে এক অনুনয়ের সুর অহুর। অহুর হাত পা কাঁপছে স্পষ্টত, যেন সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। মনে হচ্ছে আব্রু আর একটা উচ্চারণে কিছু বললেই অহু লুটিয়ে পড়বে মেঝেতে। হঠাৎই আব্রু তার প্যান্টের বেল্ট খুলতে শুরু করে। দৃশ্যটা দেখে অহুর চোখ বিস্ফোরিত হয়ে যায়। এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে তার মুখে। আপনি বেল্ট কেন খুলছেন? কণ্ঠে ভয়, ভ্রু কুঁচকে গেছে অহুর। আব্রু কোনো উত্তর দেয় না। বেল্ট খুলে সেটা নিজের আঙ্গুলে পেঁচাতে থাকে, ঠান্ডা অথচ হুমকি স্বরূপ কণ্ঠে আওড়ায়। এবার বল, কেন ফিরিয়ে দিয়েছিস? জিসার জন্য? কথাটা শুনে অহু কিছু বলতে যায়, কিন্তু সম্পূর্ণ কথাটুকু শেষ করার আগেই তার চোখের সামনে অন্ধকার নামে। পুরো শরীরটা ঢলে পড়ে মেঝেতে। আব্রু আঁতকে ওঠে, তড়িঘড়ি করে বেল্ট ফেলে দিয়ে ছুটে আসে অহুর নিকটে। ঝুঁকে পড়ে তাকে জড়িয়ে ধরে, কণ্ঠে তীব্র উদ্বেগ আর আতঙ্ক। এই অহু, এই ওঠ, কথা বল অহু। কোনো সাড়া নেই। আব্রুর মুখে ঘাম জমে, চোখে একরাশ দুশ্চিন্তা। সে মুখের কাছে হাত রাখে, গালে হালকা ছোঁয়া দিয়ে জাগিয়ে তুলতে চায়, কিন্তু অহু নিঃশব্দে পড়ে আছে, নিস্তেজ। আব্রু চোখ বন্ধ করে মুষ্টিবদ্ধ করে ফেলে নিজের হাত। এক দীর্ঘ নিঃশ্বাসে দম ছাড়ে সে, যেন নিজের রাগের তীব্রতা বুঝে পেছনে সরে আসতে চায় এখন। এত ভয় পাস কেন আমাকে? আমি তো বেল্ট খুঁজছিলাম তোকে ভয় দেখানোর জন্য, মারার জন্য না। শান্ত কণ্ঠে বলে ওঠে আব্রু, কিন্তু অহু তখন নিস্তব্ধ, কিছু শুনতে পায় না। আব্রু ধীরে ধীরে অহুকে কোলে তুলে পালঙ্কে শুয়ে দেয়। উঠে পড়তে গিয়েও টান লাগে তার শার্টে। নিচে তাকিয়ে দেখে অহুর এক গোছা চুল আব্রুর শার্টের খোলা বোতামে জড়িয়ে আছে। শার্টের বোতাম দিয়ে অহুর চুল গড়িয়ে পড়েছে তার উষ্ণ কঠিন বুকের উপর। দুজনের মাঝে মাত্র 2-3 ইঞ্চির দূরত্ব। এই দূরত্ব যেন হাজার শব্দে বলা কোনো অনুভূতির চেয়েও গভীর। আব্রু কিছুক্ষণ স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে অহুর মুখ পানে। এক মায়াময় নিঃশব্দ ভালোবাসা যেন তার চোখে ভাসে। অতঃপর কণ্ঠে এক গুমড়ে ওঠা আবেগ নিয়ে বলে ওঠে, তুই জানিস না তোকে হারানোর ভয়টাই সবচেয়ে বেশি কাঁপায় আমাকে। এক মুহূর্ত থেমে থাকে তখন, যেন সময় নিজেই থেমে আছে দুই প্রাণে নিঃশব্দ সংলাপে। অতঃপর স্তম্ভিত কণ্ঠে সংলাপ করল, তোমার মস্তিষ্ক আমাকে ভুলে গেলেও তোমার অন্তরের ইন্দ্রিয় আমাকে আজও মনে রেখেছে, চন্দ্রবালা। আব্রুর হাত ধীরে ধীরে এগিয়ে এলো, যত্ন ভরে অহুর মুখ থেকে কিছু এলোমেলো চুল সরিয়ে দিল সে। ততক্ষণে অহু গভীর ঘুমে তলিয়ে গেছে, তার নিঃশ্বাস প্রশান্ত আর স্থির। আব্রু তার শার্টের গলাটা একটু ঠিক করলো, যেন নিজের ভেতরের অস্থিরতা আড়াল করতে পারে। তারপর নিঃশব্দে পাশের কাবার্ড থেকে একটি পাতলা কাঁথা বের করে অহুর উপরে বিছিয়ে দিল, যেন তার ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে। সেই আশঙ্কায় অনেকটা চোরের মতো পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গেল।
কাপারটা নরমভাবে বন্ধ করলো। তারপর বাইরে থেকে চাবি ঘুরিয়ে লক করে দিল। নিজের রুমে ফিরে গিয়েই আব্র শরীরের ক্লান্তি ঝেড়ে ফেলতে শাওয়ার নিয়ে নিল। উষ্ণ জলের ধারায় দেহ যেমন ধুয়ে যাচ্ছে, তেমনি মনের ভারও একটু হালকা লাগছে। ঘড়ির কাঁটা তখন 10:40 ছুঁই ছুঁই করছে। ততক্ষণে আব্র ডাইনিং রুমে চলে এলো রাতের খাবারের জন্য। চারপাশে সবার উপস্থিতি থাকলেও অহুর জায়গাটা ফাঁকা। চুপচাপ একটি চেয়ার টেনে বসলো আব্র। জিসাও সেখানে উপস্থিত, হাসি মুখে উত্তর দিচ্ছে আজমল খানের একের পর এক প্রশ্নের। এই সময় আশফাক খান কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন,